নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল এনসিসি কল্যাণী। যে সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, হাউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্টেপ নাম্বার 1 আমরা অলরেডি পুরনো যে সিরিজের ভিডিওগুলো আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। স্টেপ নাম্বার 1 অলরেডি ডিসকাস করা হয়েছে। আজকে স্টেপ নাম্বার 2, 3 পরপর আমরা ডিসকাস করব। টাইম অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমরা কিন্তু পরপর এগোবো এবং ধৈর্য ধরে আপনাকে কন্টিনিউ করতে হবে। পুরোনো ভিডিওতে আপনারা কিছু কমেন্ট করেছেন, আশা করি সেই কমেন্টের উত্তর আপনারা পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো কমেন্টে কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু সেটা কোশ্চেনটা রাখতে পারেন কমেন্ট বক্সে, আমি কিন্তু অ্যান্সার করব। আপনাদের ভিডিও আপনারা বুঝতেই পারছেন, ওটাকে লাইক করা হচ্ছে, ওখানে রেসপন্স করা হচ্ছে। সুতরাং আপনার মূল্যবান টাইমটা আপনি যেহেতু দিচ্ছেন এখানে, আমিও কিন্তু আমারও একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব থাকে আপনাকে কিন্তু সঠিক যে উপদেশ সেটা অবশ্যই আমি দেব। কারণ একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো রকম কোনো বেনিফিট এই চ্যানেলে যে ভিডিওগুলো আসছে সেটা কিন্তু কোনো পার্সোনাল বেনিফিটের জন্য নয়। এটা সর্বোপরি আমার যে লক্ষ্যটা আছে 1 কোটি মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করানো, সেই লক্ষ্যটাকে মাথায় রেখে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনাদের ভালোবাসা পেলেই আমি সন্তুষ্ট। কারণ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেই বিষয়টা আমি অ্যাচিভ করতে পেরেছি বলেই কিন্তু আলোচনাটা সম্ভব হচ্ছে। কিভাবে হয়েছে, কেমনভাবে হয়েছে, কি কি আপনাকে করতে হবে যদি আপনারা করতে চান, সেই জার্নিতে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব। আমার এই গাড়িতে আপনাকে চাপতে হবে এবং আপনার গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আমার। তো কন্টিনিউ করছি আজকের ভিডিও। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 1 একবার জানিয়ে রাখি, আপনাকে সবার প্রথমে বলা হয়েছিল সেট ইউর ফাইন্যান্সিয়াল গোল। সেখানে আপনার বিভিন্ন টাইম হরাইজন অনুযায়ী ফাইন্যান্সিয়াল গোলগুলো আপনি বলেছিলেন। সেখানে কি শর্ট টার্ম গোল, আমার একটা ট্যুর আছে, থাইল্যান্ড ট্যুর, বা মনে করেন কাশ্মীরে বেড়াতে যাবেন আপনি, বিভিন্ন রকম হতেই পারে। 3 বছরের মধ্যে এই টাকাটা লাগবে। আমার কিছু গোল আছে, আমি 5 বছরের মাথায় গিয়ে আমি একটা বাড়ি করব, সেই গোলটা হচ্ছে মিড টার্ম গোল, 3 থেকে 5 বছর। এবং 5 বছরের ঊর্ধ্বে হলে এটা লং টার্ম গোল। আপনি 5 বছর পরে দেখা গেল কি আপনি আপনার বাচ্চার পড়াশোনা, 15 বছর পরে বাচ্চার বিয়ে, বা মনে করেন আপনি 40 বছর পরে গিয়ে আপনার রিটায়ারমেন্ট এজ, এই ধরনের গোলগুলো আপনি সেট করেছেন। এর পরের স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে বাজেটিং। আপনাকে বাজেটিং করতে হবে। বাজেটিং কথাটার অর্থ হচ্ছে, মনে করেন আমাদের দেশে প্রতি বছর বাজেট আসে, আপনারা জানেন। ফাইন্যান্সিয়াল ইয়ারে এপ্রিল মাসে শুরু হয়, তো 2025 সাল এটা চলছে। তো দেখতে পেয়েছেন আপনারা, নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, তিনি কিন্তু বাজেটটাকে সবার সামনে, দেশবাসীর সামনে তুলে ধরেছেন। এই বাজেটটা করা খুবই জরুরি। কারণ একটা দেশের কত টাকা আয়, দেশের আয় কীভাবে হচ্ছে? ট্যাক্সের মাধ্যমে। কর, যে আপনাদের থেকে বিভিন্ন রকম কর নিচ্ছে না, ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এই ট্যাক্সগুলো সরকারের রাজস্বে জমা পড়ে এবং এই ট্যাক্সের পয়সা নেক্সট ইয়ার কীভাবে কোন খাতে খরচা হবে মানুষের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য। মনে করেন স্কুল তৈরি হতে পারে, হসপিটাল তৈরি হতে পারে, রাস্তা তৈরি হতে পারে, রোড ব্রিজ তৈরি হতে পারে, মেডিকেল ইকুইপমেন্ট কেনার জন্য খরচা, রিভারকে আরও পরিশোধন করার জন্য, গঙ্গা রিভারকে, বা মনে করেন আপনার ঘরে কিভাবে আরও বিশুদ্ধ জল পৌঁছানো যায়। ভারতের ডিফেন্স, সামরিক বাহিনীতে যে খরচা, এই খরচাগুলো কিভাবে আসে? সারা বছর দেশ যেভাবে ইনকাম করে, আয় করে, সেই আয় থেকে একটা বাজেটিং করা হয়। বাজেটিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম যে খরচাগুলো, এক্সপেন্সেসগুলো, সেগুলো কিন্তু একটা ডিসিশনের মাধ্যমে সেটা কিন্তু বাজেটটা পেশ করা হয় জনতার সামনে। সেখানে ইনকাম ট্যাক্সের অনেক কিছু ব্যবধান থাকে। ওকে, তো এই বাজেটিং খুব জরুরি। এটা যেমন আপনার কেন্দ্রে গেল, এরকম রাজ্যেও বাজেট হয়। রাজ্য সরকার কীভাবে এটাকে চালাবে, রাজ্যটাকে, যে টাকাটা কেন্দ্র থেকে রাজ্য সরকার পায়, বা যেটা মনে করেন আপনার রাজ্য সরকারের আলাদা যে ভূমি থেকে যে করগুলো আসে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম লিস্ট আছে। একটা ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট। তো দেশের যে অধিকার আছে যে টাকাটার উপরে, সেটা কেন্দ্র সরকার নিয়ে নেয়, এবং রাজ্যের উপরে যে অধিকারটা আছে রাজ্য সরকারের, যে টাকাটা, যে ট্যাক্স বা যেটা বলেন ইনকাম, সেটা রাজ্য সরকারের কাছে চলে যায় এবং এটাই ঘুরে ফিরে আপনার হাতে আবার পৌঁছে যায় বিভিন্ন মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে। এবার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা তো আলাদা একটা কোশ্চেন, একটা প্রশ্ন। সেটা তো এই বিষয়ে, এই সাবজেক্ট নয় আমার। এখানে কোনো সমালোচনামূলক জায়গায় আমি যেতে চাইছি না। আজকে আমরা বাজেটিং করবো আমার ফ্যামিলিরও বাজেটিং করার দরকার আছে। যদি আমি বাজেটিং করে না চলি তাহলে কি প্রবলেম হতে পারে? যদি আমি বাজেটিং করে না চলি তাহলে আমার ফ্যামিলি হঠাৎ করে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আসতে পারে। উদাহরণ হিসাবে যেমন আমি বলতে চাই, আপনারা যারা আমার ভিউয়ার আছেন, অনেকে চাকরিজীবী, অনেকে শ্রমিক হতে পারেন, বা কেউ ব্যবসায়ী হতে পারেন।
ভেবে দেখুন তো, আপনার একটা চাকরি ছিল আইটি সার্ভিস, বা আপনি একটা কলেজের প্রফেসর হতে পারেন, বা আপনি যে কোনো একটা প্রাইভেট বেসরকারি দপ্তরে আপনি কাজ করতেন। করোনাকালে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দপ্তরে আর কাজ নেই, কারণ সম্পূর্ণ বিষয়টা ছিল মানুষের ক্রাউডের উপরে, ভিড়ের উপরে। আপনার জবটা কি সিকিউর থাকবে? তার মানে আপনার কিন্তু চাকরিটা গ্যারান্টেড নয়। আপনি কাজ করছেন, আপনি পয়সা পাচ্ছেন, এমপ্লয়ারের যদি মনে হয় যে আপনাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হবে, আপনার কোনো ক্ষমতাই নেই ওটাকে বাঁচানোর। হ্যাঁ, আপনি একটা লেভেল পর্যন্ত প্রসেসটা চালাতে পারেন, বাট আপনাকে কিন্তু বস ইজ অলওয়েজ রাইট, বস সবসময় ঠিক, এটা মাথায় রেখে আপনাকে কিন্তু বিদায় নিতে হবে। আপনি যদি না যেতে চান তাহলে আপনাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হতে পারে, আপনি সেটা জানেন না, এবং সেই পলিটিক্সে আমি যাচ্ছি না। সুতরাং এবং এরপরে আপনি যদি মনে করেন একটা শ্রমিক, আপনি রাজমিস্ত্রি, আপনি পাথর মিস্ত্রি, আপনি যে কোনো একটা টোটো চালাতেন, অটো চালাতেন, এই মুহূর্তে আমি আমার বাড়িতে পাথরের কাজ করাবো না, এই মুহূর্তে আমি রাজমিস্ত্রির কাজ করাবো না, এই মুহূর্তে আমি বাড়ির বাইরে বের হব না। সুতরাং আমাকে কিন্তু এটা বুঝতে হবে যে পাবলিক যদি ভিড় যদি না আসে তাহলে কিন্তু আমার পেট চালানো, আমার ফ্যামিলি কিন্তু প্রোটেক্টেড নয়। আমার ফ্যামিলিতে যে রুজি রুটির জন্য যে পয়সাটা দরকার হয় সেটা কিন্তু নির্ভর করছে, যদি পাবলিক আমার টোটোতে, আমার অটোতে ওঠে তাহলে কিন্তু আমার আর্নিং হবে, আদারওয়াইজ আমার আর্নিং কিন্তু বন্ধ হয়ে গেল। বিজনেস, আপনি একটা বিজনেস মনে করুন, আপনি কি বিজনেস করছেন? আপনি কাপড়ের দোকান আপনার, তাহলে কি এই করুণ পরিস্থিতিতে কেউ কি যাবে আপনার দোকানে গিয়ে জামা কাপড় কিনতে? সুতরাং গার্মেন্টস বিজনেস, হসপিটালিটি বিজনেস, হোটেল বিজনেস যেটা বলে, তারপরে ট্রান্সপোর্ট বিজনেস, পাবলিক ট্রান্সপোর্ট হতে পারে, বাস, অটো, ফ্লাইট, এইসব বিজনেস কিন্তু টোটালি শাটডাউন হয়ে গেছিল। তো আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে, আপনি ওই সময় যদি আপনার বাড়ির বাইরে বেরোতে হয় কাজের জন্য, আপনি কিন্তু কাজ পাবেন না, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। সুতরাং আপনার যদি হঠাৎ করে জব চলে যায় তাহলে আপনি কি করবেন সেই সময়? আপনার ফ্যামিলির তো ডেইলি এক্সপেন্সেস, যেটা প্রতি নিত্য প্রয়োজনীয়, যে চাল ডাল রুটি সবজি, এটা তো আপনাকে কিনতেই হবে, সেটাকে আপনার দরকার, না তো আপনি বেঁচেই বা থাকবেন কী করে? সুতরাং বাজেটিংটা খুবই জরুরি। বাজেটিং কিভাবে করব সেটা যারা বিজনেসম্যান, ব্যবসায়ী যারা, তাদের জন্য আলাদা নিয়ম, যারা সার্ভিসম্যান, যারা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে মানি ফ্লো যাদের হয় তাদের জন্য আলাদা নিয়ম। তো আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম মানুষ তারা হচ্ছে সার্ভিসম্যান। আমি সেই হিসাবে একটা ক্যালকুলেশন বলছি। ধরে নেওয়া যাক আপনার মাসে ইনকাম 1 লাখ টাকা। এবার আপনাদের মধ্যে অনেকে আছে, কারোর ইনকাম মাসে 20,000, 15,000, কারোর ইনকাম 30,000, কারোর ইনকাম 50,000, কারোর ইনকাম 10 লাখ, কারোর ইনকাম 50 লাখ। সমালোচনা শুরু হয়ে গেল। আমার কথাটা শুনতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, শোনার পরে একটা নিজের ভিউ তৈরি করতে হবে, এবং তারপরেও যদি আপনার মনে হয় যে এইখানটায় খটকা লাগছে, বিষয়টা নিয়ে আরও বিষয়টা আলোচনা করার আছে, তাহলে আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের শরণাপন্ন হতে হবে। সুতরাং এখানে কিন্তু সমালোচনা করার জন্য আপনি প্লিজ আপনার সময় নষ্ট করবেন না। আপনি আমার কথাটা শুনুন, শোনার পরে আপনার যদি লাইফে ম্যাচ করে তাহলে ওকে, না ম্যাচ করলে আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যে উপদেষ্টা, তার কাছে যেতে হবে এবং প্ল্যান করতে হবে। তো 1 লাখ টাকা এই কারণে আমি ভাবলাম যে অ্যাটলিস্ট হিসাবেরও সুবিধা, একটা রুল আছে 50-30-20। 50% টাকা আপনার ডেইলি এক্সপেন্সেস, মানে হাউস হোল্ড এক্সপেন্সেস বলে এটাকে, 50% টাকা ওখানে যাবে। 30% মানে মানি আপনাকে লং টার্ম যে ফাইন্যান্সিয়াল গোল আছে সেগুলোকে অ্যাচিভ করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং 20% সেটা শর্ট টার্ম গোলগুলো অ্যাচিভ করানোর জন্য এই টাকাগুলো আপনার অ্যালোকেট করা হবে। সো 50-30-20 জেনারেল একটা থাম রুল। এটা কিন্তু ভ্যারি করবে ম্যান টু ম্যান। যার ইনকাম 10 লাখ সে 50% মানে 5 লাখ খরচ করবে না। যার ইনকাম 10,000 সে 5,000 টাকায় তার লাইফ কিন্তু মেনটেন করতে পারবে না। সুতরাং এটা ভ্যারি করবে আপনার কত ইনকাম, এবং সেখান থেকে আপনার যে ডেইলি এক্সপেন্সেস নেসেসারি, মানে যেটা প্রয়োজন, যেটা ছাড়া চলা যাবে না, সেই খরচাটা কিন্তু আপনাকে এখানে করতে হবে। তো 50-30-20, 50% টাকা আপনার খরচা হবে আপনার হাউস হোল্ড এক্সপেন্সেস যেটা আছে সেখানে, 30% লং টার্ম গোল অ্যান্ড 20% শর্ট টার্ম গোল। এবার আমি একটু হিসাব করি। আমার ইনকাম 1 লাখ মাসে, আমি 50,000 টাকা পর্যন্ত হাউস হোল্ড এক্সপেন্সেসে আমি খরচা করতে পারি, আর বাকি 50,000-এর মধ্যে 30,000 টাকা আমার যে লং টার্ম গোল, 5 বছরের ঊর্ধ্বে যে টাকাটা আমার খরচ হবে ওর পরে গিয়ে, সেইখানে আমি ইনভেস্ট করে দেবো। আর যে টাকাটা
শর্ট টার্ম গোল মানে 3 থেকে 5 বছরের মধ্যে লাগবে, সেটা এই 20% টাকা মানে 20,000 টাকা সেখানে চলে যাবে। এবার আপনি আপনার মতো হিসাব করে নিন, 50,000 টাকা যদি আপনার ইনকাম হয় মাসে, 25,000 টাকা আপনার সংসার খরচ, আর 25,000 টাকার মধ্যে 10,000 টাকা শর্ট টার্ম গোল আর 15,000 টাকা লং টার্ম গোল। এই হাউস হোল্ড এক্সপেন্স যেটা বললাম এর মধ্যে কি কি আসে, আপনার দৈনন্দিন জীবনে যে হাউস রেন্ট, আপনার ইএমআই চলছে যেটা, এবং চাল ডাল সবজি যে গ্রোসারি আইটেম থেকে শুরু করে আপনি যা যা খরচা করছেন যেটা আপনার এই 1 মাসের মধ্যে লাগবে, মেডিকেল থেকে শুরু করে যা কিছু বলছেন এগুলো সব আপনার 50%-এর মধ্যে আসবে হাউস হোল্ড এক্সপেন্সেস। ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ব্রডব্যান্ড বিল, মোবাইল রিচার্জ, এভরিথিং, ওয়াটার বিল। আচ্ছা, এই লং টার্ম গোল কি হতে পারে, আপনার রিটায়ারমেন্ট এবং চাইল্ড এডুকেশন, বাচ্চার পড়াশোনা এবং আপনার অবসর জীবন, এটা লং টার্ম গোলের মধ্যে আসে। এই 30% টাকা কিন্তু এখানে যাবে। আর 20% টাকা হচ্ছে আপনার শর্ট টার্ম গোল। শর্ট টার্ম গোল মানে আপনি একটা 2 বছর পর একটা গাড়ি কিনবেন, আপনার একটা বাড়ির লোন, একটা ডাউন পেমেন্ট দেবেন, আপনি লোন নিয়ে বাড়ি করবেন, আপনি 20 লাখ টাকা লোন নেবেন, আপনি 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দেবেন। এই খরচগুলো শর্ট টার্ম গোলের মধ্যে চলে আসবে। এটা যদি আপনি না করেন তাহলে আপনার বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে প্রবলেমে পড়তে হবে, আপনাকে হঠাৎ করে টাকার জন্য এখানে ওখানে ছোটাছুটি করতে হবে। আমি আসবো, এটা স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 1 ছিল আপনার গোলগুলো সেট করা হয়েছে, ফাইন্যান্সিয়াল গোলগুলো, এবং স্টেপ নাম্বার 2 হচ্ছে আপনার বাজেটিং করলাম। এবার যদি আপনার মনে করেন 30,000 টাকা ইনকাম, আপনার ফ্যামিলিতে খরচ 20,000 টাকা, আপনি 15,000 হিসাব মতো তো এখানে 15,000 হচ্ছে না, 50%, 50-30-20 রুল অনুযায়ী। তো 15,000 টাকায় যদি আপনার খরচ না আটকায়, আপনার বাড়িতে বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা, 5,000 টাকার সঙ্গে তাদেরকে মেডিকেল ইকুইপমেন্টে, মেডিকেল কোনো ওষুধে, মেডিকেশনে কিন্তু খরচা হয়ে যাচ্ছে, ট্রিটমেন্টে, তাহলে আপনি কি করবেন সেই উত্তরটাও দেবো এখানে। আপনাকে কখনো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে না গিয়েও কিন্তু লাইফটাকে আপনি বিনা খরচে কিন্তু শেপ দিতে পারেন, যদি আপনার মধ্যে ধৈর্য থাকে এবং ডিসিপ্লিনের সঙ্গে আপনি যদি ভিডিওগুলো দেখেন। তো এই সময় আমি কি করবো, আমার 15,000 টাকা আমার খরচার জন্য আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলছে, অথচ আমার খরচ আছে 20,000। এইবার আমি আপনাকে একটা কোশ্চেন করব, আপনি যে খরচাগুলো করছেন ভালো করে ভেবে দেখুন তো, ওই খরচাগুলোর মধ্যে কিছু কস্ট কাটিং করা যায় কিনা। কস্ট কাটিং মানে হচ্ছে আননেসেসারি যে খরচাগুলো হচ্ছে, অপ্রয়োজনীয় খরচা, সেগুলো কি আপনি কাট করতে পারবেন? যদি করতে পারেন তাহলে দেখুন অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। যেমন আপনার মিসেস আপনার থেকে একটা শাড়ি বা যে কোনো একটা গার্মেন্টস, যে কোনো একটা পোশাক বা একটা জুতো বা একটা লাক্সারিয়াস আইটেম হতে পারে, সেটা যে কোনো, মনে করো একটা ইলেকট্রিক্যাল গ্যাজেট হতে পারে, একটা সেলফোন হতে পারে, মোবাইল ফোন হতে পারে, আপনার মিসেস দাবি করেছে। তো যে এটা একটা খরচ, একটা মোবাইল ফোন কিনতে গেলে 15,000 টাকা খরচ আছে। তো আপনি আপনার খরচটাকে দুটো ভাগে ভাগ করবেন। দুটো ভাগে ভাগ করতে বললাম, একটা হচ্ছে খরচ যেটা নেসেসারি, আর একটা হচ্ছে লাক্সারিয়াস। নেসেসারি মানে যেটা আপনার জরুরি, না হলে চলবে না, আর লাক্সারিয়াস মানে হচ্ছে যেটা না হলেও চলে। কিভাবে বুঝবেন? আপনার বাড়িতে কোনো রকম কোনো ডিমান্ড যদি আসে, কোনো বিষয়, কোনো কিছু কেনার একটা ডিমান্ড আসে, কোনো কিছু পারচেস করার ডিমান্ড আসলে আপনি প্লিজ আমার কথা শুনে সঙ্গে সঙ্গে আপনি র্যাপিডলি অ্যাকশন নেবেন না, সঙ্গে সঙ্গে ওটাকে কিনতে যাবেন না। আপনি জাস্ট আমার কথা শুনে 2 থেকে 3 দিন, 5 দিন হলে ভালো হয়, 2 থেকে 3 দিন মিনিমাম আপনি ওটাকে ডিলে করিয়ে দিন। হ্যাঁ হবে, দিচ্ছি, ঠিক আছে দেখছি। আপনি 2 থেকে 3 দিন যদি ওটাকে দেরি করিয়ে দেন, তাহলে দেখবেন অবচেতন মন থেকে আপনার মিসেসের ওই লাক্সারিয়াস আইটেম যদি থাকে ওটা, তাহলে ওটা মন থেকে উড়ে গেছে এবং সে নর্মাল হয়ে গেছে। তো যদি আপনি ডিলে করিয়ে দেন তাহলে দেখবেন ওই খরচটা হচ্ছে না। বাট 2 দিন পরে যদি এই ডিমান্ডটা যদি আবার আসে, তাহলে আপনি এই সময়টা কি করবেন? আপনাকে এই সময় বুঝতে হবে যে এই খরচটা আপনার নেসেসারি আইটেমের মধ্যে আসে, নট লাক্সারিয়াস। মানে এটা ছাড়া আপনাকে আপনি চলতে পারবেন না, সুতরাং এটাকে আপনাকে নিতেই হবে। উদাহরণস্বরূপ বলি, উদাহরণ হচ্ছে মনে করেন আপনার মিসেস আপনাকে বলেছে চাল নেই বা আটা নেই, আপনি 2 দিন ডিলে করেন, আপনার বাড়িতে কিন্তু হাঁড়ি চলবে না, তাই না? সুতরাং এটা নেসেসারি প্রোডাক্ট, এটা ছাড়া আপনি চলতে পারেন না। আপনি খাবেন তো, বেঁচে তো থাকবেন, সুতরাং এটা হচ্ছে নেসেসারি। আর লাক্সারিয়াস হচ্ছে একটা শাড়ি বা একটা সালোয়ার বা একটা যে কোনো একটা ইলেকট্রিক্যাল গ্যাজেট, সেটা কিন্তু যদি ফোনটা একটু ভেঙে গেছে হালকা এক সাইড, আপনি 1 মাস ডিলে করে দিন, এমন কিছু আহামরি অসুবিধা হবে না আপনার জীবনে। সুতরাং এই খরচটা কিন্তু, কস্ট কাটিংটা খুব ইম্পর্টেন্ট জীবনে। এটা যদি আপনি না করতে জানেন, প্লিজ এটার উপরে ভাবুন। কারণ আপনার মিসেস রান্নাঘর থেকে যে সবজি বা যে মশলা বা ডাল, এগুলো মাছ, এগুলো এই আইটেমগুলো যত নষ্ট করবে রান্নাঘর দিয়ে, তত আপনার খরচ বাড়বে। সুতরাং রান্নাঘরটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে
100 টাকা যদি আমার খরচ বাঁচে, 100 টাকা আমার আয়, আর 100 টাকা খরচ হয়ে গেলে এটা কিন্তু চলে গেল আমার লাইফ থেকে। সুতরাং তিল তিল করে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। তো আপনাকে এইভাবে আপনার ফ্যামিলির সঙ্গে বসতে হবে। এই ভিডিওটা যখন দেখছেন না, ফ্যামিলিকে ইনভলভ করুন এবং মিসেসের সঙ্গে বসে একটা মিটিং করুন, আলোচনা করুন এবং আলোচনা করে সমাধান করুন জিনিসটা। হঠাৎ করে আপনি কোনো কিছু প্রেশার করতে পারেন না, সেটা নেগেটিভ ইমপ্রেশন আসে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ভিডিওটা লম্বা হয়ে গেল। এই বিষয়টা আমি আলোচনা করব যে কীভাবে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, একটা ভারসাম্য বজায় রেখে কোনো কিছু অর্ডার পাস অন না করে আপনি কীভাবে একটা সুস্থ জীবনযাপন করতে পারেন আপনার ফ্যামিলির সঙ্গে, আলোচনার সাপেক্ষ। এইটা নিয়ে একটা টপিক, আলাদাই একটা টপিক, এই টপিক নিয়ে আমি আলোচনা করবো। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট বক্সে লিখুন যে হাউ টু ব্যালেন্স ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফ কীভাবে আমি ব্যালেন্স করবো, ভারসাম্য রাখবো কীভাবে, ফ্যামিলি লাইফ লিখলেই হবে কমেন্ট বক্সে। তাহলেই কিন্তু আমি ভিডিও বানাবো, আদারওয়াইজ আমি বানাবো না। ধন্যবাদ। আজকে লম্বা হয়ে গেল ভিডিওটা, প্লিজ আমার সঙ্গে থাকুন। যা আমার মধ্যে ভ্যালু অ্যাড হয়েছে সেগুলো আমি এখান থেকেই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমি দিয়ে আমি যেতে চাই এবং আমার লক্ষ্য জীবনে সেই লক্ষ্য আমি পূরণ করব। আমার ফ্যামিলি ও যেমনভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, আমি চাই আপনার ফ্যামিলিও ঠিক ওইভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক। এবং যদি আমার দ্বারা কোনো অংশে আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলেই আপনি ভিডিওটা নোটিফিকেশন পাবেন। এবং যা প্রবলেম সেটা প্লিজ আপনি কমেন্ট বক্সে লিখুন। আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমি জ্ঞানটাকে নেওয়ার চেষ্টা করব এবং আপনার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে যে ব্যক্তি জানে আমি তার সেই ব্যক্তিকে রেফার করে দেবো। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি এইগুলো পাচ্ছেন। প্লিজ এটাকে ভ্যালু দিতে শিখুন। আপনি যদি আমাকে উৎসাহ দেন আমি কিন্তু আগে যাব, আদারওয়াইজ আমি কিন্তু এখানে স্টপ করব। তো আমরা 3 নম্বর পয়েন্ট আমরা পরের দিন আমরা আলোচনা করব। 3 থেকে 4, 4 থেকে 5 পরপর আমার মধ্যে কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে করব, কথা দিয়েছি। ভিডিওটা কন্টিনিউ করব যতদিন না পর্যন্ত আপনার প্রবলেম সলভ না হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।